35 মিনিট যাবৎ গলা ফাটিয়ে চেঁচাচ্ছে বোগাম। বারবার একটা কথাই বলছে, যা চাও সব দিব, আমাকে এখান থেকে বের করো। মাঝে দুইবার এসে বোগামের হাল দেখে গেছে কায়। এই ডোজে অবস্থা নাজেহাল হয়েছে নাকি আরও ডোজ বাড়াতে হবে সেটাই দেখে গেল। হাল দেখে যা বোঝা গেল যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। একটা মানুষ ইঁদুরকে এতটা ভয় পায় বোগামকে না দেখলে বোধহয় কায় কখনোই টেরই পেত না। বোগামের হাল দেখে মনে হচ্ছে ভিডিও ক্লিপের কথা জিজ্ঞেস করলে এখনই বলে দিবে। তবুও একটাবার জাঙ্কুকের অনুমতি নেওয়াটা জরুরি মনে করছে কায়। এখনই ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করবে কিনা জানার জন্য ফোন করলো জাঙ্কুককে। সমুদ্রের পাড়ে তের হাত ধরে খালি পায়ে হাঁটছে জাঙ্কুক। বাচ্চাদের মতো কিছুক্ষণ পরপরই সমুদ্রের দিকে দৌড়ে দিচ্ছে তে। পানিতে নেমে লাফালাফি করে আবার দৌড়ে এসে জাঙ্কুকের হাত ধরে হাঁটছে। শরীরের অর্ধেক ভিজে গেছে তের। অন্য কোনো সময় হলে এভাবে ভিজা কাপড়ে জাঙ্কুক কখনোই ঘুরতে দিত না ওকে, কিন্তু আজ বাদ সাধছে না। ওকে ওর মতো করে উপভোগ করতে দিচ্ছে। পকেটে থাকা ফোনটা বাজছে জাঙ্কুকের। ফোন বের করে দেখলো কায় কল করেছে। হ্যাঁ কায়, কি খবর? ভাই, ইঁদুরকে একটা মানুষ এতটা ভয় পায়? সে পায়, বলছি তো যা চাইবে দিয়ে দিবে। ভিডিওর কথা জিজ্ঞেস করব? এখনই না, আরো ভয় দেখাও। ভয়ের জন্য যাতে মাথা থেকে অন্য সব কিছু বেরিয়ে যায়, তাহলে ভিডিও কোথায় কোথায় আছে স্বীকার করবে। আর না তো 1-2 কপি নিজের কাছে রেখে বাকিগুলোর কথা বলবে। আচ্ছা ভাই, স্টোর রুমের উল্টো দিকে যে রুমটা আছে সেটাতে ঢুকো। বড় একটা সুটকেস দেখতে পাবে, ওটার ভিতর অনেক কিছু আছে, চাইলে সেখান থেকে কিছু কাজে লাগাতে পারো। জি ভাই। পানিতে নেমে লাফাচ্ছে তে। জাঙ্কুকের কথা কিছুই শুনেনি সে। বোগামের ব্যাপারে আরেকটু জানতে পারলে ভালো ছিল। তেকে এই মুহূর্তে জিজ্ঞেস করাটা কি উচিত হবে? বোগামের কথা জিজ্ঞেস করলেই তো মনটা খারাপ করে ফেলবে। না, জিজ্ঞেস করলেও হচ্ছে না। 2 দিনের বেশি এখানে বোগামকে আটকে রাখা যাবে না। যা করার 2 দিনের মধ্যে শেষ করতে হবে। তে এসে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে ঝাড়তে লাগলো। 7-5 ভাবতে ভাবতে তেকে জিজ্ঞাসা করেই ফেললো জাঙ্কুক। তে, মন খুব ভালো? অনেক। একটা কথা জানার ছিল, জিজ্ঞেস করে ফেলুন। বোগাম আর কি ভয় পায়? জাঙ্কুকের প্রশ্নে থমকে দাঁড়ালো তে। মুখের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তে। জাঙ্কুকের দিকে বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। এই মানুষটাকে কি স্মরণ করা খুব জরুরি? হ্যাঁ জরুরি, তাই তো জিজ্ঞেস করছি। আপনি কি আমার সাথে ভালো সময় কাটাতে এসেছেন নাকি আমার অতীত নিয়ে টানাটানি করতে এসেছেন? এটা কেমন প্রশ্ন তে? কখনো দেখেছো তোমার প্রয়োজন ছাড়া তোমার অতীত নিয়ে ঘাটাতে? ঘাটাননি, তবে এই মুহূর্তে কেন? অন্য কোনো সময় তো জানতে চাইতে পারতেন। জাঙ্কুকের হাতটা ছেড়ে নিজের মতো হেঁটে চলছে তে। পিছন পিছন আসছে জাঙ্কুক। তে রাগ করেছে। তেকে বোগামের ব্যাপারে কিছু জানাতে চাচ্ছে না জাঙ্কুক। পুরো ব্যাপারটা তের কাছ থেকে চেপে যাবে। কয়েক মিনিট এভাবেই হেঁটে চলছিল ওরা দুজন। কিছুক্ষণ পর তে এসে মুখ গোমরা করে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরলো। ওই লোকটা উপর থেকে নিচে তাকাতে ভয় পায়। লোকটার নাকি মাথা ঘুরে বমি হয়। তুমি জানো কিভাবে? একবার এক হোটেলে নিয়ে গিয়েছিল, 9 তলায় একটা রুম বুক করেছিল। রুমে যেয়ে দেখে একপাশে জানালার পর্দা খোলা। আমাকে বলল জলদি পর্দাগুলো আটকে দিতে। আমি যখন পর্দা আটকাচ্ছিলাম তখন আমাকে বলছিল উনি নাকি খুব বেশি উপর থেকে নিচে তাকাতে পারে না, বুক ধরফর করে, দম বন্ধ হয়ে আসে, মাথা ঘুরে বমি হয়। রাগ করেছো খুব? হ্যাঁ, আসো আদর করে দিই। লাগবে না। সত্যি লাগবে না? খিলখিল করে হেসে উঠল তে। জাঙ্কুকের হাত ছেড়ে ফের দৌড়ে চলে গেল সমুদ্রের পানিতে পা ভেজাতে। সুহর রুম ফ্লোরে পড়ে থাকা সুটকেসটা খুললো কায়। অনেক কিছু আছে এটাতে, স্ক্রু ড্রাইভার, ড্রিল মেশিন, আরও অনেক কিছু। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রিল মেশিনটা হাতে নিল। এটা নিয়ে এখন বোগামের রুমে যাবে সে। এখানে সঙ্গে করে আরও 5 জনকে এনেছে কায়। বাসার ড্রয়িং রুমে তারা টিভি দেখছে। সেখান থেকে নিকিকে ডেকে নিয়ে এসে স্টোর রুমে গেল। দরজা খুলে বোগামের মুখোমুখি দাঁড়ালো কায় আর নিকি। ইঁদুরগুলো তখনও ছুটোছুটি করছে। নিকির হাতে একটা মোটা লাঠি। এটা দিয়ে ইঁদুরগুলোকে রুম থেকে সরাচ্ছে সে। প্রচণ্ড রকম হাঁপাচ্ছে বোগাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত শক্তি শেষ। ভাই, 1 গ্লাস পানি হবে? নিকি, এই সারারে ফুটা করবো কই? বুকে নাকি মাথায়? ফুটা করবেন মানে? এই এই আপনারা ড্রিল মেশিন কেন এনেছেন? তোরে ফুটা করে না জাজরা বানাবো। ভাই, মুখটা ভালো করে ডিজাইন করে দেন যাতে লাশ কেউ চিনতে না পারে। বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছে বোগাম। ভাই, আমি কি করেছি ভাই? তুই ভিডিও করছস। আমি কিচ্ছু করিনি ভাই, আমাকে যেতে দিন। দিমু তো, তোরে আগে ছিন্ন করি এরপর। বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করিনি। আমার এভাবে মারবেন না প্লিজ। তের ভিডিও করস নাই? কান্না থামে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল বোগাম। তের? হ্যাঁ, তের ভিডিও ক্লিপ আছে ওর কাছে। তার মানে এরা তের লোক? না না, তে না, বোধহয় তের হাজবেন্ডের লোক। তার বউয়ের পিছনে আর অপরাধে লোক পাঠিয়েছে ওকে খুন করার জন্য। ভাই, ভিডিও ক্লিপ আমি দিয়ে দিব, আমাকে ছেড়ে দিন।
তোরে দিয়ে ভরসা নাই, নিজের কাছে এক দুই কপি রেখা বাকি কপি আমারে দিবি, এরপর আবার ওই ভিডিও নিয়ে তামাশা করবি। 2 দিন পর পর বায়োস্কোপ দেখার টাইম নাই, এর চেয়ে ভালো তোরেই শেষ করে দেই। এই নাকি মেশিন চালু কর, আগে কপালের মাঝখান বরাবর দিবি। প্রচন্ড শব্দ করতে থাকা ড্রিল মেশিনটা বোগামের দিকে এগিয়ে যাচ্ছে। বোগামের মনে হচ্ছে যেন এই মেশিন কপালে ঠেকার আগে ওর দম আটকে মরে যাবে। চিৎকার করে বলছে, আমি সব ক্লিপ দিয়ে দিব, আমাকে মেরো না। ড্রিল মেশিনের আওয়াজে সেই চিৎকারের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। শালার পোলা করছস কি? ড্রিল মেশিন বন্ধ করে প্রচন্ড বিরক্তি নিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বোগামকে প্রশ্ন করলো নিকি। কিরে সমস্যা কি? ভাই শালায় মুইতা দিছে। ফ্লোরে তাকালো কাই, গলা ফাটিয়ে হো হো করে হাসছে সে। কিরে বেটা, কি করলি তুই? মরণরে এত ভয় পাস? আকাম করার সময় হুঁশ থাকে না? দূর, এরা কিছু হইল, এগুলো পরিষ্কার করব কে এখন? এই বেগম গিও, বেগম গিও। কায়ের আওয়াজ পেয়ে ড্রয়িং রুম থেকে ছুটে এলো বেগম গিও। কি ভাই? রান্নাঘরে গিয়ে দেখতো টেনা ঠেনা কিছু আছে কিনা। খারান দেখি। চেয়ারে মাথা ফেলে চোখ বন্ধ করে রেখেছে বোগাম। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। কায়ার নিকির হাসি কোনোভাবেই থামছে না, পাগলের মতো হেসেই যাচ্ছে ওরা। রান্নাঘর থেকে ফ্লোর মুছার কাপড় নিয়ে এলো বেয়মগিও। কাপড় হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে করবো এটা দিয়া? ফ্লোরটা মোস। পানি ফেলালো কে? পানি না বেটা, শরবত। লেবুর শরবত না, লবণের। ফ্লোর মোছার জন্য নিচে বসতেই মৃদু বাজে গন্ধ নাককে এসে ঠেকলো বেয়মগিওর। ফ্লোরে পড়ে থাকা পানির দিকে নাক খানিকটা এগিয়ে নিল ভালোভাবে বোঝার জন্য গন্ধটা কিসের। সাথে সাথে মাথা ঝাড়া দিয়ে সেখান থেকে সরে এলো বেয়মগিও। ওই মিয়া, এ তো মুত, আমার শরবত কইলেন কে? সমুদ্রের মাতাল হাওয়ায় জানালার পর্দাগুলো উঠছে। জানালার পাশে দেয়ালের সাথে পিঠ থেকে দাঁড়িয়ে আছে তে, পরনে কালো রঙের নেটের শাড়ি। এখানে আসার আগে তেল লাগেছে শাড়িটা রেখে দিয়েছিল জাঁকুক। শাড়ির উপরে ছিল ছোট্ট একটা চিরকুট। আজ রাতে পরিটাকে কালো শাড়িতে দেখতে চাই। সমুদ্র পার থেকে ফিরে কালো শাড়িটা গায়ে জড়িয়ে হালকা সেজে নিল তে। রুমের দরজার বাইরে জাঁকুক দাঁড়িয়েছিল। সে অনেকটা সময় দরজার বাইরে অপেক্ষা করেছে কালো শাড়িতে একটা পরীকে দেখার জন্য। মানুষটা ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। চোখে মাদকতা চিকচিক করছে মানুষটার। হৃদস্পন্দন বাড়ছে তের। দেখো ভাই, ভিডিও ক্লিপ চেয়েছিলে, দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তোমার লোকরা তো আমার বাসা পুরোটা খুঁজে দেখেছে, আর কোথাও নেই। বিশ্বাস করো, আমাকে যেতে দাও প্লিজ। হ্যাঁ দিব তো, এখন তোরে সোজা উপরে পাঠামো। ভাই আমি আর জীবনেও তের পিছু নিব না, আমারে আমার মতো যেতে দাও। তোরে দিয়ে ভরসা নাই। এই সুবিন, শালার মুখটা বাদ, কোলে নে, ছাদের উপরে যাবো। এই না না ভাই, টাকা লাগলে বলো, আমি দেই। আমার যা আছে সব দেওয়া দিব, আমারে যেতে দাও। বিশাল দেহি সুবিন হাসতে হাসতে বোগামের মুখে স্কচ টেপ লাগিয়ে তাকে বড় একটা ড্রামের ভিতর ঢুকিয়ে দিল। বেয়মগিও আগে ভাগে চেয়ে সিঁড়ির লাইট অফ করে দিয়েছে। বেয়মগিও আর সুবিন ড্রামটা নিয়ে লিফটে উঠে গেল। বাকিরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। বেয়মগিও আর সুবিন ধরাধরি করে ড্রামটা ছাদে নিয়ে এসেছে। বোগামকে ড্রামের ভিতর থেকে টেনে বের করেছে ওরা। ওই ইউনজুন, তুই এদিকে আয়। তুই আর আমি মিল্লা দইরা এটা নিচে ফালাই। বোগামের মুখটা এখনো খোলা হয়নি। দু চোখ বেয়ে অঝরে পানি পড়ছে তার। চোখে বেঁচে থাকার আকুল আবেদন দেখা যাচ্ছে। খুব করে কিছু বলতে চাচ্ছে সে, কিন্তু সামনে থাকা লোকগুলো কিছু বলার সুযোগ না দিয়েই ওর দু পায়ে দুজন ধরে উল্টো করে ঝুলিয়ে দিল ছাদের রেলিংয়ের বাইরে। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, চোখ মেলে রাখতে পারছে না। বুকে পিঠে চাপ লেগে গেছে বাজেভাবে। বোগাম বুঝে গেছে জীবনের শেষ প্রান্তে এসে গেছে সে। এই তো আর কিছু মুহূর্ত, এরপর সে আর এই দুনিয়ার বাসিন্দা হিসেবে বিবেচিত হবে না। জীবনের সমস্ত পাপগুলো যেন একের পর এক সারি বেঁধে চোখের সামনে ভেসে উঠছে। ভাই তারে একটা সুযোগ দেন। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে কথাটা বলল বেয়মগিও। এই মুহূর্তে বেয়মগিওকে ফেরেশতা মনে হচ্ছে বোগামের। মনে হচ্ছে একদম কলিজের ভিতর বেয়মগিওকে সযত্নে ঢুকিয়ে রাখতে। এরা হলো ভাইরাস, বাঁচায় রাখলে অসুবিধা আছে। তবু ভাই শুধরানোর একটা সুযোগ অন্তত দেন। যদি আবার কোনো কাহিনী করে তখন না হয় মাইরে ফেলেন, তারে আমরা সহে সহে রাখবো। উল্টাপাল্টা কিছু করলে ওই দিনই শেষ করে দিব। দেখ আমি রিস্ক নিতে চাই না। ভাই কেন জানি মায়া লাগতেছে, সাইরা দেন ভাই। তুই এমন করতেছস কেন, একটু কইবি? এত পিরিত লাগতেছে কেন? জানি না ভাই কেমনটা লাগে। কে ইউনজুন, কি করবো? জাংকুক স্যারের কি কইবেন? সেটাই তো কথা। ভাই জাংকুক স্যারের বলবো তারে মাইরা ফেলাইছি। বেকুবের মতো কথা কইস না তো। এবারে রাস্তাঘাটে দেখলে আমার ওরা শেষ করে ফেলাইবো। সে অন্য কোথাও চলে গেলেই তো হইব।
বোগামকে আবার টেনে উপরে তুলল কাই আর ইয়ঞ্জন। ফ্লোরে দুপা ছড়িয়ে বসে আছে বোগাম। মুখ থেকে স্কচ টেপ খুলে দেওয়া হয়েছে। মাথা ভীষণভাবে ঘোরাচ্ছে তার। নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। খানিকবারে বমি করতে লাগলো বোগাম। শালায় কি শুরু করছে? একটু আগে মুতলো, এখন আবার বমি করতেছে। খবিস একটা। ভ্রুকুচকে বোগামের দিকে তাকিয়ে কথাগুলো বলল নিকি। ওই তোর বমি করা হয়েছে? উপরে নিচে মাথা নাড়ালো বোগাম। দেখ জাংকুক স্যার কইছে তোরে মাইরা ফেলাইতে। বেয়মগের মা লাগতেছে দেইহা তোরে ছাড়তাছি। কথা হলো তুই এই দেশে থাকতে পারবি না, তোরে দেশ ছেড়ে যাইতে হইব। জাংকুক স্যার যদি দেখে তুই বাচ্চা আসছস তাইলে তোরে তো মারবো, সাথে আমাগরও শেষ করব। আমি চলে যাব ভাই, আমি থাকবো না এখানে। তের কাছ থেকে বহু দূরে চলে যাব। ঠিক কইতাছস? সত্যি ভাই। হাউমাউ করে কাঁদতে লাগলো বোগাম। ওর বিশ্বাস হচ্ছে না ওকে ছেড়ে দেওয়া হবে। এই সুবিন, যা গাড়ি নিয়ে যা, বাসায় দিয়ে আয় এডারে। এই উঠ, যা ওর লগে যা, আর যা কইছি তা যেন মনে থাকে। বোগাম উঠে বেয়মগেওকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিভাবে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে ওকে জাপড়ে ধরে রেখেছে। হইছে সারে না আরে, ভালো হইয়া যাইয়েন। মাইয়া মানুষের পিছে গোড়া ভালো না, মন্দ কাম। এইসব কাম আর কইরেন না। বোগাম কিছু বলল না। বেয়মগের দিকে একবার কৃতজ্ঞতা ভরা নজরে তাকিয়ে সুবিনের পিছু পিছু চলে গেল। সুবিনের সাথে নিকিকেও পাঠিয়েছে কায়। বোগাম যা মাত্রই সবাই হু হু করে হেসে উঠলো। বেয়মগেও বলল, জাংকুক স্যার এরারে বাসায় রাখতে কইলো কেন? মাইরা ফেললে ভালোই তো। না, জাংকুক ভাই এসব ক্যাসালে জড়াইবো না। খুন করলে ক্যাসাল সামাল দিতে কষ্ট হইয়া যাইত। জাংকুক স্যারে ফোন কইরা বলেন খেল খতম। দেই, ভোর হয়ে আসছে। হেলান নিয়ে বসে আছে জাংকুক। ওর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে তে। কল এসেছে কাইয়ের। এতক্ষণ যাবৎ এই কলটার জন্যই অপেক্ষা করছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। কাজ হয়েছে? হ্যাঁ ভাই, খুব ভয় পেয়েছে। ক্লিপগুলো ওর ফোনের মেমোরি আর 2টা পেন ড্রাইভে ছিল, সব পুড়িয়ে ফেলেছে। পুরো বাসা ভালোভাবে চেক করেছে তো? হ্যাঁ, চেক করেছে। ওর কাছে আর কোনো কপি নেই। দেশ ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছো? হ্যাঁ দিয়েছি, রাজি হয়েছে। দেশ ছেড়ে দেবে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি না যায় তখন অন্য কোনো স্টেপ নিব। আচ্ছা কাই, থ্যাঙ্কস এ লট। ভাই যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে রাখি, ঘুমাবো এখন। আচ্ছা। জাংকুকের এই মুহূর্তে মনে হচ্ছে মাথা থেকে এক মন ওজনের পাথর সরেছে। প্রচন্ড রিল্যাক্স লাগছে। এবার একটু শান্তিমতো ঘুম দেওয়া যাবে। তের মাথাটা খুব সাবধানে বালিশে রেখে ওর পাশেই শুয়ে পড়লো জাংকুক। তেকে পরম মমতায় জড়িয়ে ধরলো জাংকুক। সব ধরনের অতীত থেকে আগলে রাখতে চায় মেয়েটাকে। এতটুকু বয়সে অনেক সহ্য করেছে মেয়েটা। আর না, এবার ওকে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে হবে। রাত 12:10। আজ তে জাংকুকের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। পাশাপাশি চেয়ারে অ্যাপার্টমেন্টের ছাদে বসে আছে দুজন। রেলিংয়ের উপরে রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে। 2 বছর কেটে গেল, তাই না? 2 বছর। ভালো সময় হয়তো খুব দ্রুত চলে যায়। টেরই পায়নি কোথা থেকে 2 বছর চলে গেল। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বর্গীয় ছিল। নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছি। কখনো ভাবিনি জীবনটা এভাবে ঘুরে দাঁড়াবে। যখনই আয়নার সামনে দাঁড়াই তখনই মনে হয় আমি নতুন কেউ। এই আমি তো সেই আমি না। আয়নার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে জাংকুকের তে, তার নিজের মন মতো সাজানো কেউ। চেয়ার নিয়ে আরো খানিকটা তের গা ঘেঁষে বসলো জাংকুক। এক হাতে শক্ত করে তের কাঁধ ছড়িয়ে ধরলো। অন্য হাত বাড়িয়ে কফির মগটা হাতে নিল জাংকুক। কফির মগে চুমুক দিয়ে তের কানে নাক ঘষে দিয়ে বলল, ভালোবাসি। আজ কলেজ যায়নি তে। সারা রাত ছাদে কাটিয়ে এসে ভোরের দিকে জাংকুকের বুকে মুখ গুজে ঘুমিয়েছে। আজ গোটা দিনটা জাংকুকের জন্য বরাদ্দ রাখবে। বেলা 9:30 বাজে। বালিশের কাছে রাখা টের ফোনটা বাজছে। ঘুমের ঘোর কাটতে কাটতে রিসিভ করার আগেই কলটা কেটে গেল। দ্বিতীয়বারের মতো ফোনটা আবার বাজছে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ঘুম ঝরানো কণ্ঠে হ্যালো বলল তে। ওপাশ থেকে কারো ফুফির কাটার আওয়াজ পাচ্ছে তে। তুমি কি জানো রোজের কি হয়েছে? চমকে গিয়ে ফোনের স্ক্রিনে তাকালো তে। কে ফোন করেছে? স্ক্রিনে রোজের মায়ের নম্বরটা ভেসে উঠেছে। তড়িঘড়ি করে আবার কানে ফোনটা লাগালো। জি আন্টি, কি বলছিলেন? গতকাল রাত থেকে রোজ রুমের দরজা লক করে বসে আছে। ভোরের দিকে ওর রুম থেকে কান্নাকাটির আওয়াজ পাচ্ছিলাম। ও চিৎকার করে কাঁদছিল আর কারোর সাথে ফোনে কথা বলছিল। ও খুব করে কাউকে রিকোয়েস্ট করছিল, আমার সাথে এরকম করো না, আমাকে ছেড়ে যেও না। আমাদের সম্পর্ক কতটা গভীর সেটা বোঝার চেষ্টা করো। তুমি কি কিছু জানো ওর কি হয়েছে? তে শোয়া থেকে উঠে বসলো। বলল, আন্টি আপনি আগে কান্না বন্ধ করুন, আমি ওকে ফোন দিয়ে দেখি ওর কি হয়েছে। ও কোনো ধরনের রেসপন্স করছে না। সকালবেলা চেঁচামেচির পর থেকে বিগত 1 ঘন্টা ধরে ওর কোনো সারা শব্দ নেই। অনেক ডেকেছি, আমার বড় মেয়েকে দিয়ে ফোন করিয়েছি, কোনো লাভ হয়নি। ও আমার বড় মেয়ের ফোনও রিসিভ করেনি, এমনকি ভেতর থেকে একটা আওয়াজও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আপনাদের বাসায় আসছি।
তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল তে। জাঙ্কুককে কিছু না জানিয়ে রোজের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। মাঝপথে যাওয়ার পর ফের রোজের মায়ের ফোন এলো। ফোনটা কানে লাগাতে ওপাশ থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার মেয়েটা শেষ, আটকে উঠল তে। কি বলেন আন্টি? ওপাশ থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না, শুধুমাত্র কানের আওয়াজ ছাড়া। প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ আসছে ওপাশ থেকে। 10-15 সেকেন্ড পর কলটা কেটে গেল। কলটা কেটে যাওয়ার পর আবার 5 বার ট্রাই করলো তে, কিন্তু ওপাশ থেকে ফোনটা কেউ রিসিভ করেনি। রোজের বাসায় গিয়ে দেখলো দরজায় তালা লাগানো, বাসায় কেউ নেই। পাশের ফ্ল্যাটে নক করলো রোজেদের খবর নেওয়ার জন্য। দরজা খুলে একজন মাঝবয়সী মহিলা জিজ্ঞাসা দৃষ্টিতে তের দিকে তাকালো। জি, কাকে চাচ্ছেন? পাশের ফ্ল্যাটের রোজ। ওরা কোথায় কিছু জানেন? হ্যাঁ, এই তো 7-8 মিনিট আগে দেখলাম ধরাধরি করে ওর বাবা, ভাই আর আমাদের বাসার দারোয়ান ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ওর নাক থেকে ব্লিডিং হচ্ছিল, বোধহয় সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। আন্টি আন্টি কোথায়? উনিও ওদের সাথে গিয়েছে। কোন হসপিটাল জানেন কিছু? না, এই ব্যাপারে তো আমি কিছু জানি না। ভালো হয় যদি আপনি ওদেরকে ফোন করে জানেন। আমি তো ওর নম্বরে অনেকবার ট্রাই করেছি, কিন্তু উনি ফোনটা পিক করছেন না। আপনি কি রোজের ভাই অথবা বাবা কারোর নাম্বার আমাকে দিতে পারবেন? আচ্ছা, আপনি দাঁড়ান, আমার ফোনটা নিয়ে আসছি। খুব দ্রুত গতিতে ঢাকা মেডিকেলের দিকে ছুটছে তের গাড়ি। নিঃশব্দে চোখের পানি ফেলছে ও। 15 মিনিট আগে রোজের ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছে রোজকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হসপিটালের বেডে শুয়ে আছে রোজ। মাথার কাছে দাঁড়িয়ে আছে রোজের পরিবারের সদস্যরা। ঘন্টা দেড়েক আগে জ্ঞান ফিরেছে ওর। পুরো 3 ঘন্টা পর মেয়েটার জ্ঞান ফিরেছে। ঘুমের ওষুধ খেয়েছিল। কেন খেয়েছিল সে ব্যাপারে কিছু জানা নেই পরিবারের সদস্যদের। রুমের বাইরে বসে আছে তে। মুখোমুখি চেয়ারটাতে বসে আছে জাঙ্কুক। সকালে ঘুম ভেঙে উঠে তেকে যখন বাসার কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন মিনহো এসে জানালো তে ঘুম থেকে উঠে নাস্তা না করে কোথাও তড়িঘড়ি করে বের হয়ে গেল। কোথায় গেছে সে ব্যাপারে জানা নেই মিনহোর। অবশেষে থেকে ফোন করে জানতে পারলো রোজের কথা। খবরটা পেয়ে হসপিটাল চলে এলো জাঙ্কুক। প্রিয়তমার স্ত্রীর পরম প্রিয় বান্ধবী হলো রোজ। নিশ্চয়ই এতক্ষণে তের হাল বেহাল হয়ে গেছে, তাই ওকে সঙ্গ দিতে জাঙ্কুকের এখানে আসা। আপাতত দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। টেবিলের দরজায় এসে দাঁড়ালো রোজের ভাই লুকাস। বলল, তে। জি ভাইয়া? এক কাজ করো, তুমি বাসায় চলে যাও। অনেকক্ষণ হলো তুমি এখানে এসেছো। ভাইয়াও কাজ পেলে এখানে বসে আছেন। তাছাড়া রোজ এখন ভালো আছে, শুধু শুধু কষ্ট করে এখানে বসে থেকো না। কিসের কষ্ট? কি যে বলেন না। আমি থাকি এখানে, সমস্যা নেই। আমরা আছি তো, তুমি চিন্তা করো না। না ভাইয়া, আমি তোমাকে যেটা বলি সেটা শুনো। রোজকে বোধহয় কাল রিলিজ করে দিবে। তুমি কাল বাসায় চলে এসো। 2-3 দিন রোজের সাথে সময় কাটিয়ে যেও, ওর ভালো লাগবে। তাছাড়া তোমার সাথে ওর ব্যাপারে কথাও আছে। তুমি বাসায় আসলে ঠান্ডা মাথায় সেসব শুনবো। জি ভাইয়া, আপনার কোনো আপত্তি নেই তো তে যদি 2-3 দিনের জন্য আমাদের ওখানে এসে থাকে? আরে না, সমস্যা হবে কেন? তেরও অনেকদিন হয় কোথাও গিয়ে একটু বেড়ানো হচ্ছে না। পড়া, বিজনেস, সংসার সব মিলিয়ে বেচারি একদম হাঁপিয়ে যাচ্ছে। একটু ব্রেক দরকার। ভালোই হবে 2-3 দিন আপনাদের ওখান থেকে বেরিয়ে আসলে। তের মাইন্ডও রিফ্রেশ হবে আর রোজও সঙ্গ পাবে। তাহলে তে, রোজকে রিলিজ করে বাসায় নেওয়ার পর তোমাকে ফোন দিয়ে জানাবো। জি, আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসি। যাও। কেবিনের দরজা ঠেলে ভিতরে গেল তে। রোজ চোখ বন্ধ করে শুয়ে আছে। রোজের কপালে হাত রাখলো তে। রোজ, আমি আসি, কাল তোর সাথে দেখা হবে। চোখ বন্ধ রেখে তের হাতের কবজি চেপে ধরে রোজ। ফোপাচ্ছে সে, চোখের কোণে পানি ঝরছে। কাঁদবি না তো, তোকে কাঁদতে দেখলে কষ্ট হয়। রোজ চুপ করে রইল। এই তোকে না করেছি কাঁদতে? ও কিভাবে পারলো? চুপ, শুনবো, সব শুনবো। এখন না, কাল যাবো তোর বাসায়, 3-4 দিন থাকবো তোর সাথে, তখন সব শুনবো। সত্যি আসবি তো? হ্যাঁ, আসবো। রেস্টুরেন্টে চুপচাপ বসে খাবার খাচ্ছে তে আর জাঙ্কুক। এভাবে চুপ করে বসে থাকতে ভালো লাগছে না জাঙ্কুকের। তেকে স্বাভাবিকভাবে কথা বলতে না দেখলে ভিতরে উসখুস চলতে থাকে। নীরবতা ভেঙে কথা বলতে শুরু করলো জাঙ্কুক। খাবারটা বেশ ভালো, তাই না? আরো কিছু অর্ডার করব? আরে না, পাগল নাকি? কে খাবে এত খাবার? আমার গিফট কোথায়? বাসায় আলমারিতে আছে। কি কিনেছো? বাসায় যেয়ে দিয়ে দিব, তখন দেখে নেবেন। শোনো না, মনটা খারাপ করে রেখো না তো। ভালো লাগে না তোমাকে এভাবে দেখতে। জানি তোমার মনটা খারাপ, তবু ভালো লাগছে না তোমাকে এমন মনমরা দেখতে। হাসি না আসলে কি করব? ঠিক আছে, হাসি আসছে না, কিন্তু কথা তো বলতে পারো। কথা বলো আমার সাথে। ভালো আছেন? খুব প্রিয় কেউ যখন ভালো থাকে না, তখন আমি কি করে ভালো থাকি? আসলে ওর জন্য চিন্তা হচ্ছে। আচ্ছা, ও এমন করলো কেন? পুরো ঘটনা জানি না, তবে আন্দাজ করতে পারছি। কি? একজনের সাথে প্রেম চলছে 3 বছর যাবত। নাম সিওজুন। সিরিয়াস পর্যায়ের প্রেম। এতদিন সিওজুন ভাই বিয়ে করবে বলে পাগল করে ফেলেছিল।
রোজও সেসব শুনে একদম আহ্লাদে গদগদ। তারপর? মাস তিনেক আগে শুনেছিলাম উনি রোজকে প্রস্তাব দিয়েছে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য। রোজ দুটোনায় ভুগছিল ব্যাপারটা নিয়ে, আমার সাথে শেয়ার করলো। আমি ওকে কড়া গলায় না করেছি এমন কিছু যেন না করে। আমার না শুনে জিজ্ঞেস করলো না করছি কেন। সিউজান ভাই তো ওকে বিয়ে করবেই, তাহলে অসুবিধা কোথায়? তখন ওকে বুঝালাম এই লোকের সাথে বিয়ে হবে তার গ্যারেন্টি কি? নাও তো হতে পারে। লোকটা যে দুদিন পর পরিবর্তন হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? আর ভাগ্য নামে কিছু আছে, ভাগ্যে যদি বিয়েটা না লেখা থাকে তাহলে কি বিয়ে সম্ভব? ভাগ্যে কি আছে তা তো আর ও জানে না। এরপর কি ও তোমার কথা মেনে নিয়েছে? মেনেছিল তো। আমি ওকে কয়েক দফা জিজ্ঞেস করেছি এ ব্যাপারে। ও প্রতিবারই বলেছে ওরকম কোনো সম্পর্কেও জড়ায়নি। তবে মাসখানেক যাবৎ লক্ষ্য করছি সিউজান ভাইয়ের সাথে ওর বেশ ঝামেলা যাচ্ছে। মন মেজাজ বেশ খারাপ থাকে। পুরো ঘটনা বলে না ওনার সাথে সমস্যা কি হয়েছে। পুরো ঘটনা হলো তোমার বান্ধবী মিথ্যা বলেছে। ছেলে মজা নিতে এসেছে, মজা পেয়েছে, এখন তোমার বান্ধবীর আর কোনো প্রয়োজন নেই, তাই ব্রেকআপ করতে যাচ্ছে অথবা করেও ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে। ব্যাপারটা আরো আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু ও স্বীকার না করলে কি করব বলো? সেটাই, অস্বীকার করলে তো আর কিছু করার নেই। টেনশন নিও না তো, সব ঠিক হয়ে যাবে। আজ আমাদের অ্যানিভার্সারি, অথচ আমি অন্য চিন্তায় ডুবে আছি। সরি, আসলে চিন্তাটা মাথা থেকে ঝাড়তে পারছি না। তুমি তো এই স্বভাবেরই, মাথায় কোনো পোকা ঢুকলে সেই পোকা মাথার মধ্যে নড়াচড়া করতেই থাকে। রোজের রুমের সাথে লাগোয়া বারান্দাটা দক্ষিণমুখী। প্রায় সারাটা দিন ধরে মাতাল হাওয়ার আনাগোনা থাকে এই বারান্দাতে, বিশেষ করে রাতের বেলায়। রাতের খাবার সেরে বারান্দায় বসে আছে রোজ আর তে। খুব মনোযোগ দিয়ে রোজের কথাগুলো শুনছে তে। বিশ্বাস করেছিলাম ওকে, এতটা করেছি যে নিজের সম্মানটুকু ওর হাতে তুলে দিতে দ্বিধা করিনি। কতটা বিশ্বাস করলে একটা মেয়ে মানুষ তার প্রেমিকের সামনে নগ্ন হতে পারে ভেবে দেখতো। আর ও কি করলো? বিশ্বাসটাকে পা দিয়ে পিষে ফেললো। দীর্ঘশ্বাস ছাড়লো তে। চাইলে এই মুহূর্তে রোজকে কড়া গলায় বলতে পারতো, তোকে না করেছিলাম, কেন গেলি? এই ধরনের প্রশ্ন করাটা তের কাছে অদ্ভুত এবং অহেতুক বলে মনে হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, তা তার বদলানো সম্ভব না। তাছাড়া তার কর্মফল তো সে ভুগছেই, নতুন করে তার কর্ম মনে করিয়ে দেওয়ার কি আছে? কিছুক্ষণ পর চুপ থেকে আবার বলতে শুরু করলো রোজ। ওর সাথে যতবার রুম ডেটে গিয়েছি প্রতিবারই ওর কোনো না কোনো বন্ধুর বাসায় গিয়েছি। ওর বন্ধুরা জানতো ওর সাথে আমি। জানিস সেই মুহূর্তে সেই কথাটা একটা বারের জন্য মাথায় আসেনি। বদ্ধ রুমে আমি আমার প্রেমিকের সাথে কি করছি সেটা তার বন্ধুরা জেনে যাচ্ছে। নিজেদের মধ্যে হয়তোবা আলোচনাও করছে, আমার আড়ালে হয়তোবা আমাকে নিয়ে নোংরা মন্তব্যও করছে। আমার প্রেমিককে হয়তোবা জিজ্ঞাসা করছে রুম ডেট কেমন ছিল। কেন মাথায় আসেনি আমি জানি না, সত্যি জানি না। লাজ লজ্জার মাথা খেয়ে বসেছিলাম একদম। আর এখন মনে হলেই গা কাটা দিয়ে উঠছে। কিভাবে পারলাম ওর বন্ধুদের সামনে দিয়ে ওই রুমে যেতে? ওর বন্ধুরা জানতো কি কাজ করতে ওই ঘরটাতে আমি যাচ্ছি। অনেক মানুষই হয়তো আমার নিকৃষ্ট কাজের গল্পটা জানে। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন হয়তো আমার আড়ালে আমাকে নিয়ে বাজে কথা বলে। গা ঘিন ঘিন করছে খুব, মনে হচ্ছে গায়ে আগুন লাগিয়ে দিই। কি করলাম আমি এটা? কেন করলাম? এতক্ষণ নিঃশব্দে কাঁদছিল রোজ। শেষের কথাগুলো বলে ফুফিয়ে কাঁদতে লাগলো। মনে হচ্ছে যেন চাপা কষ্ট আর অপরাধবোধটা ওর ফুসফুসটাকে দখল করে নিয়েছে। কোনোভাবে নিঃশ্বাসটা ফুসফুস অব্দি পৌঁছাচ্ছে না, দম আটকে যাওয়ার উপক্রম হচ্ছে। রুমে যে পড়ার টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে এলোতে রোজের দিকে এগিয়ে দিয়ে বলল, একটু পানি খা, গলাটা বোধহয় শুকিয়ে এসেছে। ধীরে ধীরে পানি খাচ্ছে রোজ। গলাটা সত্যিই শুকিয়ে এসেছিল। পানি খাওয়া শেষে জোরে একটা নিঃশ্বাস নিল সে। এতক্ষণে মনে হচ্ছে নিঃশ্বাসটা ফুসফুস অব্দি একটু হলেও পৌঁছেছে। সিউজান ভাই ব্রেকআপ কেন করতে চায় কিছু বলেছে? কেন? আমাকে নাকি আর ওর ভালো লাগছে না। আমার সব কিছুতেই নাকি বিরক্ত লাগে। আগের মতো ম্যাজিক নাকি আর খুঁজে পায় না। আর আমি আর স্মার্ট। ওর ভার্সিটিতে নাকি অনেক সুন্দর মেয়ে আছে, সেক্সি ফিগার, দেখলেই নাকি চোখ জুড়িয়ে আসে। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও একঘেয়েমি আসবে না। বন্ধুদের গার্লফ্রেন্ডগুলো নাকি আমার চেয়ে হাজার গুণে ভালো। তাদের সামনে আমাকে পরিচয় করাতে লজ্জা লাগে। তুই সুইসাইড করতে চাচ্ছিলি কেন? কারণগুলো কি যথেষ্ট মনে হচ্ছে না? সারা শরীরে ওই মানুষটার স্পর্শ লেগে আছে, অবৈধ সম্পর্কের নোংরা স্পর্শ। মনে হলেই গা ঝাড়া দিয়ে ওঠে। সেই সাথে কিছু মানুষের নজরে আমি ইউজড মাল নামে পরিচিত হয়ে গেছি। আমার ভবিষ্যৎ কি বলতে পারবি? বাবা মাকে আমাকে ঘরে বসিয়ে রাখবে? কোনো দিনও না। 5-6 বছর পর ঠিকই বিয়ে দিয়ে দেবে। ততদিনে নিশ্চয়ই নোংরা স্পর্শ মুছে যাবে না, গায়ে লেগেই থাকবে। সেই সাথে ইউজড মাল তকমাটাও। আমার পরিবারের রক্ষণশীলতা দেখে আমার হাজব্যান্ড হয়তোবা ভাববে আমি অতিমাত্রার সতী মেয়ে। আমাকে নিয়ে ঘুরে বেড়াবে। রাস্তাঘাটে আমার সেই নোংরা ঘটনার সাক্ষীরা আমাকে দেখবে, নোংরা হাসি হাসবে আর বলবে, আরে এই মালটারে তো আমার বন্ধু কবে খাইয়া দিছে।
আর সেই মানুষটা যদি কখনো জানে যে আমি তো সতী না, মিথ্যা ভ্রমে সংসার করে গেছে উনি, তখন কি হবে বলতো? ভবিষ্যৎ অন্ধকার, ন্যূনতম আলো আমি দেখতে পাই না। যত ভাবি ততই মনে হয় অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছি। এমন মানুষের বেঁচে থাকা কি আদৌ কোনো মানে আছে? ভবিষ্যৎ কি হবে তা তুই জানিস না, আমিও জানি না। সেটা তো ভাগ্যের উপর নির্ভর করে। তোর স্বামী মানুষটা কেমন হবে তা আমি জানি না। তবে এটা কি জানিস, মানুষরূপী কিছু ফেরেশতা আছে। ফেরেশতাগুলো আমাদের জীবনে আসে একরাশ স্নিগ্ধ আলো নিয়ে। এমনও তো হতে পারে এমন একজন ফেরেশতা তোর জন্য অপেক্ষা করছে। মিথ্যা আশায় আমি দিন কাটাতে রাজি না। এগুলো নেহাত মিথ্যা ছাড়া আর কিছু না। গল্প শুনবি রোজ? আমার গল্প? কি গল্প শুনবো তোর? তুই যে কতটা সুখী তার নতুন করে কি শুনবো? সুখের আড়ালে ভয়ঙ্কর সত্যিটা শুনবি না মানে? খানিকটা নড়ে চড়ে বসলো তে। নিজের অতীতটাকে কখনো কারোর সামনে মেলে ধরে না। তের চকচকে দুনিয়ার সাথে পরিচিত মানুষগুলো জানেই না ওর অতীত কতটা কালো ছিল। আজ অনিচ্ছা সত্ত্বেও সেই কালো অতীতকে নাড়া দিতে হবে। কাছের মানুষটাকে যে সেই কালো অতীত থেকে অনেক কিছু শেখানোর আছে। খোলা চুলগুলো খোপা করে নিল তে। বারান্দার বাহিরে তাকিয়ে বলল, রোজ, আমি একজন প্রস্টিটিউট ছিলাম জন্মসূত্রে। আমার মাও ছিল এই পেশায়। রোজ ভ্রু কুচকে তের দিকে তাকালো। একরাশ বিস্ময় আর প্রশ্নের ছোটাছুটি করছে ওর চোখে। তের মাত্র বলা কথাগুলো বড্ড দোটানায় ফেলে দিয়েছে ওকে। কথাগুলো কি সত্যি নাকি বাজে কৌতুক ছিল সেই হিসেব মেলাতে পারছে না রোজ। হুট করেই যেন মনে হচ্ছে কান্নাটা আটকে গেছে, কষ্টের চাপ কমে গেছে। কি বললো তে এটা? অবাক হচ্ছিস খুব, তাই না রে? কেমন কথা বললি এটা? সত্যি বলছি, আমার ঝলমলে দুনিয়াটা দেখলে কেউ বিশ্বাস করবে না আমার অতীত কতটা ফ্যাকাশে ছিল। সিরিয়াসলি তুই? নিজেকে নিয়ে, নিজের মাকে নিয়ে নিশ্চয়ই কেউ এমন নোংরা মজা করবে না। জাকুব ভাই জানে এসব? ওই মানুষটা আমাকে ওই পাড়া থেকে তুলে নিয়ে এসেছে, নিজের স্ত্রীর সম্মান দিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে। তার বউ একজন প্রস্টিটিউট জানা সত্ত্বেও কোনো স্বার্থ ছাড়া অকারণে ভালোবেসেছে, আগলে রেখেছে। কখনো আমাকে নিয়ে এমন চিন্তা করেনি আমার শরীরে এর আগেও বহু পুরুষের হাত পড়েছে। সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত মানুষটা যতবার আমার দিকে তাকায় ততবার সেই একই মুগ্ধতা খুঁজে পাই। তার চোখে তিল পরিমাণ মুগ্ধতা বা ভালোবাসা কোনোটারই ঘাটতি হতে দেখিনি। প্রায় 2.5 বছর আগে গল্পটা শুরু হয়েছিল। তখনই পাড়াতে আমার চাহিদা আকাশচুম্বী। আতিপাতি কাস্টমারদের কাছে আমাকে নেওয়া হতো না। মোটা অঙ্কের টাকা যারা দিতে পারবে শুধুমাত্র তাদের কাছে আমাকে পাঠানো হতো। একদিনই মানুষটা এলো, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে সাথে করে নিয়ে গেল। ওনার দেখা পাওয়ার আগ পর্যন্ত ধারণা ছিল পুরুষ হলো মাংস খেকো, কিন্তু সেদিন মনে হচ্ছিল আমি কোনো পুরুষের ঘরে আসিনি, আমি একজন মানুষের ঘরে এসেছি। সেই রাতে মানুষটা আমাকে বলেছিল ওই ঘরটা আমার ঘর, আমার সংসার, নিজের মতো করে যেন আগলে রাখি, যত্ন করি। কথাগুলো কানের মাঝে ঘন্টার মতো বাজছিল। একে তো জ্বর ছিল, তার উপর এসব কথা, দুটো মিলিয়ে মনে হচ্ছিল আমি আর এই জগতে নেই, বোধহয় স্বপ্নের রাজ্যে ভাসছি। ঘুমটা ভাঙলে বা জ্বরটা কমলে একদম মুখ থুবড়ে এসে সেই নোংরা জগতে পড়বো। মানুষটা আমার শরীরের লোভ করেনি, আমার ভালোবাসা আর একটু যত্নের লোভ করেছিল। উনি আমার কাছে আসেনি, আমি ওনাকে কাছে টেনেছি। ওনার সংস্পর্শে যাওয়ার আগ পর্যন্ত জানতাম মেয়ে মানুষ জাস্ট একটা মাংসের দলা। পুরুষ যেভাবে খুশি সেই মাংসের দলাকে কামড়াবে, নখের আঁচড় দিবে। ওনার কাছে যাওয়ার পর জানলাম মেয়ে মানুষ সবার কাছে মাংসের দলা না, কারো কারো কাছে মেয়েরা খুব যত্নের, খুব ভালোবাসেন, পরম স্নেহে বুকে আগলে ধরার মতো। ওনার ফ্যামিলি জানে? জানে। ওনারা একসেপ্ট করে নিল তোকে? না, দেবর আর দেবরের বউ খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। ওরা এমন ভাবে আমার সাথে মেলামেশা করে মনে হয় যেন কিছুই জানে না। শ্বশুর অনেকটা বাধ্য হয়ে মেনে নিয়েছি, আর শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারে না। আমার শ্বশুর দেবর আগে থেকে জানতো আমি কে, আমার অতীত কে। আমার শাশুড়ি জানতেন না। ওনাকে বলা হয়েছিল আমার সাথে জাঁকুকের অ্যাফেয়ার ছিল, নিজেরা বিয়ে করে নিয়েছে। এটা নিয়ে ছেলের সাথে মায়ের বেশ কথা কাটাকাটি হয়েছিল। 1.5 বছর আগে আমার দেবরের বিয়ের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাই। গায়ে হলুদের দিন আমার এক কাস্টমার আমাকে দেখে ফেলে। উনি আমার শ্বশুরের বন্ধুর ছেলে ছিল। উনি যখন জানতে পারে আমি জাঁকুকের বউ, তখন সাথে সাথে সবার কাছে ছড়াতে লাগলো জাঁকুক একটা প্রস্টিটিউট ধরে এনেছে। ব্যাস, শুরু হয়ে গেল তুমুল সমালোচনা। আমার শাশুড়ি তো কোমর বেঁধে লাগলেন আমাকে ঘর থেকে তাড়াবেন। কত কি যে শুনেছি, ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল আমার মনটা। এত সমালোচনা নিতে পারছিলাম না, অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার এখনো মনে আছে আমার দেবরের সাথে উনি একদিন রাতে বসে বলছিল কত চেষ্টা করলাম ওর অতীত ধামাচাপা দেওয়ার, ওর সমস্ত রেগুলার কাস্টমারের মুখ বন্ধ করালাম, কোনো কাজ হলো না। কোন ফাঁকে এই একটা পিস রয়ে গেল,
ছোট্ট একটা মেয়ে এত প্রেশারও নিতে পারছে না। ওকে এভাবে চুপচাপ সারাদিন এক কোণায় পড়ে থাকতে দেখে মনে হয় বুকের হাড়গুলো বুঝে ভেঙে যাচ্ছে। সেই দিন ওনার কথাগুলো শুনে আড়ালে যে খুব কেঁদেছিলাম। মানুষটা আমাকে এনেছিল একটু সুখের আশায়, অথচ আমি ওনাকে সুখী করতে পারছি না। প্রায় 15 দিন ঘরে বসেই কাটিয়ে দিলাম। এই কোণায় ওই কোণায় পড়ে থাকতাম। ব্যবসার দিকে কোনো নজর নেই, পড়ালেখা সব বন্ধ। নীরবে কান্নাকাটি করতাম। একদিন উনি এসে আমার পাশে বসলো। আমার ডান হাতটা খুব শক্ত করে ধরে বলল, আমার কতগুলো কথা শুনবে? আমি বললাম, হ্যাঁ শুনবো। উনি আমার চোখে চোখ রেখে কথাগুলো বলতে লাগলো। কেন মন খারাপ করছো? কার কথায় মন খারাপ করছো? সমাজের লোক কি বললো সেসব শুনে? যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তারা ভালো, তাদের সন্তানরা ভালো। জগতে কেউ ফেরেশতা না, প্রতিটা মানুষের ত্রুটি আছে। আর আমাদের সোসাইটির তোমার বয়সী কয়টা ছেলে মেয়ে এমন ফুলের পবিত্র আছে দেখাও তো। স্কুলে থাকতেই তো মেয়েগুলো নিজের ভার্জিনিটি বিসর্জন দিয়ে আসছে প্রেমিকের কাছে। তোমার কি ধারণা কারো ছেলে মেয়ে কখন কি করে সেসব আমাদের কানে আসে না? আসে। কয়েকদিন তুমুল আলোচনা সমালোচনা হয়, এরপর সব শেষ। কে কি বললো সেসব নিয়ে মাথা কেন ঘামাও? তুমি নিজে কেমন তা তো তুমি জানো। তুমি সেদে সেদে তো আর ওই লোকদের সাথে ছুটে যাওনি। তুমি পরিস্থিতির শিকার ছিলে। তুমি জানো তুমি ভালো, আমি জানি আমার বউ ভালো। দুনিয়ার সবাই তো এক মেডেলের না। দুনিয়াতে যদি আমি সুগা জিমলের মতো মানুষ থেকে থাকে, যাদের একজন প্রস্টিটিউটের সুন্দরভাবে বেঁচে থাকে নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে ধরে নিও আমাদের মতো আরও 10টা মানুষ সোসাইটিতে আছে যাদের তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। সমাজের 1-10টা লোকের মাঝে 90 জন তোমার বিপক্ষে কথা বলবে, আর 10টা লোক তোমার পক্ষে কথা বলবে। তুমি সেই 10টা মানুষ নিয়ে নিজের একটা জগৎ তৈরি করে নেবে। দরকার নেই সেই 90 জনের। যারা তোমাকে বুঝে না কি দরকার তাদেরকে নিজের জগতে রাখার। আর কি কিছু প্রয়োজন? মাথা উঁচু করে হাসি খুশিভাবে বেঁচে থাকতে কি তোমার এর চেয়ে আর কিছু দরকার? এই ধরনের মানুষ প্রতিনিয়ত একটা মুখরোচক টপিক খুঁজে যেটা নিয়ে তীব্র সমালোচনা করা যায়। আজকে সমালোচনার শীর্ষে তুমি আছো, কাল আরেকজন থাকবে। নিজেকে গড়ে তুলতে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করো। লোক যখন তোমার যোগ্যতা দেখবে তখন আপনা আপনি সবার মুখে কুলু পেটে রাখবে, তোমাকে হুজুর হুজুর করবে। ইটস অল অ্যাবাউট মানি অ্যান্ড পজিশন। তুমি জাঙ্কুকের ওয়াইফ। জাঙ্কুকের ওয়াইফ মাথা নিচু করে কেন বাঁচবে? তোমার গায়ে লেগে থাকা ময়লাটা তোমাকে ঘষে মেজে উঠিয়ে ফেলতে হবে। উত্তর দিতে শিখতে সবসময় আমি থাকবো না তোমার হয়ে মানুষকে উত্তর দেওয়ার জন্য। নিজের লড়াই নিজে লড়তে শিখো। মানুষ যখন দেখবে তুমি তোমার জায়গায় শক্ত আছো, তোমাকে কাবু করা এতটাও সহজ না, তখন মানুষ চুপ হয়ে যাবে। তোমাকে নিয়ে আর এতটা মাতামাতি করবে না। তোমাকে কিছু বলার আগেও 10 বার ভেবেচিন্তে এরপর বলবে। দুনিয়া উল্টো পাল্টে যাক, একটা কথা মাথায় রাখবে, জগতে এখনো একজন আছে যে তোমাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে। তুমি ছাড়া মানুষটা নিঃশ্বাস নিতে পারে না। শেষের দুটো লাইন বলার মুহূর্তে ওনার চোখে পানি ছলছল করছিল। উনি প্রচণ্ড স্ট্রং একজন মানুষ। শত কষ্টে উনি কখনো কাঁদে না, বা আমি কখনো ওনার চোখে পানিও আসতে দেখিনি। সেদিনই প্রথম আর সেদিনই শেষবারের মতো ওনার চোখে পানি ছলছল করতে দেখেছিলাম। পানি গড়িয়ে চোখের বাহিরে আসার আগে উনি সেখান থেকে চলে গিয়েছিল। হয়তোবা আমার সামনে বসে থাকলে কান্নাটা আর ধরে রাখতে পারতো না। এরপর প্রায় 15 মিনিট ধরে ওনার কথার প্রতিটা লাইন মাথার মধ্যে ঘুরপাক খাইয়েছে। ঠিকই তো ছিল ওনার কথাগুলো, একটা কথা অযৌক্তিক ছিল না। উনি যদি একটা প্রস্টিটিউটকে নিয়ে ঘর বাঁধার, তাকে ভালোবাসার দুঃসাহস দেখাতে পারে, তাহলে কেন আমি এই লোকটার মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা খুশি খুশি কাটাতে পারবো না? ছুটে গিয়েছিলাম ওনার কাছে, খুব শক্ত করে ওনাকে জড়িয়ে ধরেছিলাম। কতক্ষণ এভাবে ওনাকে ধরে রেখেছিলাম জানি না। মুখ ফুটে শুধু একটা কথাই বলেছিলাম, আপনাকে ভালোবাসি। আপনার মুখের দিকে তাকিয়ে সব করতে পারি। উনি প্রত্যুত্তরে কিছু বলেননি। আমার মাথার উপর ওনার থুতনিটা রেখে আমাকে আরও যত্নে আগলে ধরেছিলেন। এরপর থেকে কেউ কিছু বলতে আসলে একদম মুখের উপর উত্তর দিয়ে দিতাম। কিছুদিন বেশ চড়াই উতরাই দেখতে হয়েছে। এরপর সব স্বাভাবিক। তেমনভাবে সমালোচনা কাউকে কখনো করতে শুনিনি। সমালোচনা হয় না ঠিক তা না, হয়, তবে আগের মতো না। আমি থাকি ঢাকায়, তাই এখানে অতটা ঝামেলা হয় না। প্রত্যেকটা ঈদে চট্টগ্রামে গেলে গুনগুন শোনা যায়। যার যার উত্তর তাকে দিয়ে দিই। পারি না শুধু শাশুড়ির সাথে। শত হোক এমন একটা সন্তানকে জন্ম দিয়েছে যে আমার নজরে ফেরেশতা, তার সাথে খারাপ আচরণ করি কি করে? আসলে ভিতর থেকে ওনাকে উত্তর দেওয়ার ব্যাপারটা আসে না। দেখা যায় ওই বাড়িতে গেলে উনি রুম থেকেই বের হন না। আমিও যতটা সম্ভব ওনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। ওই ঘটনার পর উঠে পড়ে লাগলাম ব্যবসা আর পড়ালেখার পিছনে। 2 বছরে ব্যবসা কতটুকু টেনে এনেছি তা তো জানিসই। এর কিছুদিন পর আম্মাকে উনি নিয়ে আসলো ওই পাড়া থেকে। অন্য একটা ফ্ল্যাটে আম্মাকে রাখলো, সাথে 2টো কাজের মেয়ে দিয়ে দিল। আম্মা হাতের কাজ খুব ভালো জানতো, তবু আম্মাকে আবার নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি করালো, আরও ভালোভাবে কাজ শেখালো। একদিন হুট করে আম্মাকে আর আমাকে একটা ছোট কারখানায় নিয়ে গেল। সেখানে যে আমাকে বলল,
এটা আপনার কারখানা, 20 জন কর্মী অ্যাপয়েন্ট করা হয়েছে। 2টা বুটিক হাউসের সাথে কথা হয়েছে, ওরা আপনাকে শাড়ি সালোয়ার কামিজের ডিজাইন সহ অর্ডার করবে, আপনি সেগুলো তৈরি করে সাপ্লাই দেবেন। আম্মা সেদিন একটা কথাও কারোর সাথে বলেনি। পরদিন সকালে আমার বাসায় এসে ওনার হাত ধরে কি কানাটাই না কেঁদেছিল। আমার কারখানা এখন দিব্যি যাচ্ছে, রূপকথার গল্পের মতো লাগছে। হ্যাঁ, অনেকটা এরকমই। উনি আমার জীবনে আসার আগ পর্যন্ত কল্পনা করিনি আমি কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। কোনো পুরুষ তার সবটা উজাড় করে দিয়ে আমাকে ভালোবাসবে, আমার মাথায় হাত রেখে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। উনি এমন একটা মানুষ যাকে ভালো না বেশি থাকা অসম্ভব। সম্মানটা আপনা আপনি একদম মনের ভিতর থেকে চলে আসে। কখনো উনি আমার অতীত নিয়ে ঘাটাননি। সেদিন মাত্র কয়েকটা মুহূর্তে আমার জীবনটা ঘুরে গিয়েছিল, মাত্র কয়েকটা মুহূর্ত। জীবনে জোয়ার ভাটা থাকে, একটা ভুলকে কেন্দ্র করে গোটা জীবনটাকে আমি বলি দিয়ে দিব। তাকে ঠিক কেন আমি ধরে নিব আমার ভবিষ্যৎ অন্ধকার? ভালো তো হতে পারে। অন্ধকারের কথা ভেবে যদি জীবনটাকে শেষ করে দিই তাহলে আলোর দেখা মিলবে কিভাবে? দীর্ঘশ্বাস নিল রোজ। গল্পটা অক্সিজেনের মতো ওর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে গায়ে যেন স্বস্তির শীতল বাতাস লাগছে। প্রতিটা রাতের ভোর হয়, ওর জীবনের ভোরটা বোধহয় সুন্দর স্নিগ্ধ আলোতেই হবে। হোক বা না হোক, আলোর আশা করতে দোষটা কোথায়? ভালোভাবে বেঁচে থাকতে হলে তো আলোর আশা করতেই হবে, আর নয়তো জীবনটা অন্ধকারের মাঝে থমকে দাঁড়াবে। মুচকি হাসছে রোজ, তের হাত ধরে বলল, এত ভালোবাসিস তবু আপনি করে বলিস? আপনি বা তুমিতে কি যায় আসে? ভালোবাসার গভীরতা বোঝাতে কি তুমি করে বলাটা খুব জরুরি? তোর অ্যানিভার্সারি ছিল গতকাল, আমার জন্য ঠিকমতো সেলিব্রেটও করতে পারলি না। ধর বাদ দে, ওনার সেলিব্রেশন সারা বছর ধরে লেগেই থাকে। কিছু গিফট করিসনি? করেছি তো। কি? মোবাইল, যেটা হাতে নিয়ে উনি এখন গেমস খেলছে। তুই জানিস কিভাবে? আমার চোখের সামনেই বসে আছে। মানে? বারান্দার বাইরে কাকে দেখছি এতক্ষণ ধরে? উনি সামনের বিল্ডিং এর বারান্দায় বসে আছে। ওই যে দেখ, মোবাইলের স্ক্রিনে লাইট জ্বলছে। উনি এখানে? ওনার বন্ধুর ফ্ল্যাট। কি যেন মনে হলো কে জানে। 10:30টার দিকে ফোন করে বললো, রোজের সাথে যদি গল্প করো তাহলে বারান্দায় বসে গল্প করবে। ল্যাম্প পোস্টের আলোতে সারা রাত তোমাকে দেখবো। এক রাতের জন্য প্রেমিক হব, পাশের বিল্ডিং এর প্রেমিক। তের কথা সজরে হাসছে রোজ। যে ভালোবাসে সে এমনি বাসবে। শত ত্রুটি থাকা সত্ত্বেও মানুষটার ভালো দিকগুলি দেখবে। যে ভালোবাসবে না তাকে 1000টা গুণ দেখেও লাভ হবে না। ত্রুটি সে বের করবেই। জাকব প্রথম শ্রেণীর আর সিউজন দ্বিতীয় শ্রেণীর। কেউ পতিতার মাঝে ভালোবাসা খোঁজে আর কেউ ভালোবাসার মাঝে পতিতা। সমাপ্ত।